শহুরে জীবনে হাঁপিয়ে উঠে অনেক দিন ধরে ইচ্ছা করছিল পাহাড়ের ছোট্ট একটা গ্রামে যদি কয়েকটা দিন কাটিয়ে আসা যায়, কিন্তু মুশকিল হলো যাবোটা কোথায়। এখন উত্তরবঙ্গের বেশিরভাগ হোমস্টে আসলে হোটেলের রূপ নিয়েছে। মাথা পিছু যা খরচ সেই অনুপাতে পরিষেবাও বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। তাই আমি খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে কোনো এক পরিবারের আতিথেয়তা পাবো, নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে পারবো। দার্জিলিং পাহাড়ের কোলে যেন ঘুমিয়ে রয়েছে প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত ছোট্ট গ্রাম লাঙ্গুরদাং। দার্জিলিংয়ের বিজনবাড়িতে অবস্থিত এই জায়গা যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে। এখানকার নৈসর্গিক পরিবেশে অদ্ভুত এক মাদকতা আছে। মেঘেদের খেলা, পাহাড়ের ঢালে চুইয়ে পড়া রোদের বাহার, সবই যেন মুঠো ভরা স্বপ্নের মতো। সবুজে ঘেরা এই গ্রামে রয়েছে মায়াবী এক নিস্তব্ধতা। রাতে কান পাতলে শুনতে পাবেন নানা রকম পোকামাকড়ের ডাক। উত্তরবঙ্গের এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন একটা ফার্মস্টের খোঁজ দেব যেখানে খুব ভালো একটি পরিবারের আতিথেয়তায় কেটে যাবে আপনার কয়েকটা দিন। সঙ্গে থাকবে একদম ঘরোয়া খাওয়া দাওয়ার আয়োজন, আর রাত্রিবাস হবে জলাশয়ের পাশে এরকম সুন্দর কটেজে। ফার্মস্টে থেকে মাত্র 1 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে পৌঁছে যাব সুন্দর একটা ওয়াটারফলের কাছে। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। আজ অ্যালেটার থেকে রওনা দিলাম লাঙ্গুরদাংয়ের পথে। সকালে ওয়েদার খুব ভালো ছিল, এখন দূরের পাহাড়গুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। বিজনবাড়িতে ঘুরে বেড়ানোর একটা মজা কি জানেন তো, এখানকার রাস্তাগুলো কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে, মানে আপনি পুরো দুপাশে জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন। রাস্তা খুব ভালো। অ্যালেটার থেকে লাঙ্গুরদাংয়ের ডিস্টেন্স মোটামুটি ওই 20 থেকে 22 কিলোমিটার মতো, কিন্তু যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা এখন আছি বিজনবাড়ি বাজারে। এখান থেকে বাঁ দিকের এই খাড়া পথ ধরে আমরা যাব লাঙ্গুরদাং। এর আগের গল্পে দেখিয়েছিলাম কিভাবে আমরা এনজিপি থেকে বিজনবাড়ি বাজার হয়ে আলেটার পৌঁছাই এবং সেখানে একটা সুন্দর দিন কাটাই। তাই সেই ভিডিও এখনও যারা দেখেননি তাদের অনুরোধ করব একবার দেখে আসুন। কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে চোখে পড়বে এরকম অসংখ্য ঝোড়া। বর্ষায় এলে এসব ঝোড়াগুলোই আরও বেশি জল পাবেন। ওই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হলো মিম চা বাগান। আচ্ছা জানেন কি, এই মিম কথাটি এসেছে মেম থেকে। একসময় চা বাগানটি পরিচালনা করত একজন ইংরেজ মহিলা। তখন এই অঞ্চলের স্থানীয় মানুষজন এই চা বাগানকে বলতো মেম কাকামান, অর্থাৎ মেম সাহেবের বাগান। পরে সেই মেম থেকে নাম হয়ে যায় মিম। পাহাড়ের কোলে 2 দিন যদি শান্তিতে কাটাতে চান তাহলে কিন্তু আপনারা বিজনবাড়ি বেছে নিতে পারেন। শান্তিতে বলছি এই কারণেই, এখনকার অফবিট জায়গাগুলোতে এত ভিড় হচ্ছে, কিছু কিছু জায়গায় এমনও হয়েছে রাত 11টা, 11:30 অবধি মাতলামো চলছে। হোমস্টের ওনারাও কিছু বলতে পারে না, তাদের নাম খারাপের ভয়ে। বিজনবাড়িতে যদি আসেন তাহলে কিন্তু এখানে ট্যুরিস্ট অনেকটাই কম। এই যে কালকে আলেটারে ছিলাম, আলেটারে কিন্তু আমরা একাই ছিলাম, আর কাউকে দেখিনি। তেমনি রাস্তাঘাটেও সেরকম ট্যুরিস্টের গাড়ি দেখছি না। তাই এদিকে যদি আসেন তাহলে কিন্তু অনেকটাই শান্তিতে থাকতে পারবেন। এখনও আপাতত তাই, পরে কি হবে জানি না। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, আর ঠান্ডা কিন্তু অনেকটা কম এখন। এই বাঁ দিকের কাঁচা রাস্তা ধরে 600 মিটার নিচে নেমে গেলেই রয়েছে আমাদের আজকের আস্তানা লাঙ্গুরদাং ফার্মস্টে।
হোমস্টে পৌঁছাতেই বুদ্ধিমানজি স্ত্রী তাদের প্রথা অনুযায়ী আমাদের স্বাগত জানালেন। আর ইনি বুদ্ধিমান রায়, এই হোমস্টের মালিক। খুব সহজ সরল একটা মানুষ। ছোট্ট ছিমছাম ফুল দিয়ে সাজানো একটা পাহাড়ি বাড়ি, সামনে উঠোনে বসে পাখির ডাক শুনে আর পাহাড় দেখে আপনার সারা দিন কেটে যাবে। ফার্মস্টেতে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে দুটো ঘর, যেগুলো গেস্টদের থাকার জন্য। দল বেঁধে গেলে পাশের ফাঁকা বাড়িতেও থাকার ব্যবস্থা করে দেন, চাইলে আবার তাঁবুতেও থাকতে পারেন। সামনে রয়েছে কিচেন আর ডাইনিং। এইদিকে হোমস্টের কিছু ঘর আছে, কিন্তু সব থেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে ওই দূরের কটেজটা। দেখুন শুধু, যাওয়ার রাস্তাটাই কত সুন্দর। এরকম রাস্তা বানানো আছে কাঠের উপর। এইখানে এরকম একটা কৃত্রিম জলাশয় বানিয়েছে। আর একদম সামনে কটেজ। তবে একটা জলাশয় না, কটেজটার পিছনে আরও একটা জলাশয় আছে, আর সেখানে চাষ হচ্ছে প্রচুর মাছ। চলুন দেখাচ্ছি। কত মাছ দেখুন। আর এরকম একটা পরিবেশের মধ্যে এই কটেজে আমরা থাকবো। রয়েছে দুটো ডবল বেড, একটা বেড সাইড টেবিল, আয়না রয়েছে, বাথরুম বেশ বড়, আর গিজার আছে। কটেজের জানলা দিয়ে দেখতে পাবেন ছোট্ট একটা জলাশয়, তাতে আবার মাছ ঘুরে বেরোচ্ছে। মনে হবে আপনি প্রকৃত কোনো একটা গ্রামে চলে এসেছেন। এখনো পর্যন্ত দার্জিলিংয়ের যতগুলো অফবিট গ্রামে আমরা ঘুরেছি, তাদের মধ্যে লাঙ্গুরদাং ফার্মস্টে অনেকটাই আলাদা। ঘড়ির কাঁটা এখন 2টোর ঘরে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। মেনুতে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ মাখা, কোয়াশের শাক, স্যালাড, পাঁপড় ভাজা আর রায়তা। খাওয়া দাওয়া অত্যন্ত ঘরোয়া এবং দিদির হাতের রান্না এক কথায় অনবদ্য। এখানেও কিন্তু আমরা ছাড়া কেউ নাই, ফার্মস্টেটা পুরো ফাঁকা। তাই বলছি, যদি একটু শান্তির খোঁজে আসেন পাহাড়ে, তাহলে কিন্তু বিজনবাড়িকে বেছে নিতে পারেন। এই কারণে বিজনবাড়ি বলছি যে এখানে কিন্তু টুরিস্ট খুবই কম এখনো পর্যন্ত। এরপর জানি না কি হবে। গতকাল আলেটারে ছিলাম, সেখানেও টুরিস্ট ছিল না। আজ লাঙ্গুরদাং এলাম, এখানেও টুরিস্ট নাই। তাই যতদিন বিজনবাড়ি এরকম ফাঁকা আছে, একটু ঘুরে নিন। বাড়ির সব থেকে ছোট্ট সদস্য এখন আমাদেরকে তার হোমস্টে ঘুরিয়ে দেখাচ্ছে। এই হোমস্টের যিনি মালিক রয়েছেন, তার একবার কতটা জায়গা আছে এখানটায় দেখুন। ওই যে দূরে সবুজ রঙের বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, উপরে লাল চালা, ওইখান থেকে ওদের জায়গা শুরু হচ্ছে। আর এই জায়গাটা পুরো, হ্যাঁ, এই যে যতদূর দেখছেন উপরে, ওই যে উপরে ছোট্ট ঘর, এই যে উপরে যা যা দেখছেন, ওই উপরে পাইনের জঙ্গল অবধি পুরোটা জায়গা। বুদ্ধিমানজি এখন মাছেদের খাওয়াতে আসছেন।
গেস্ট এসে 2-3 দিন থাকলে তাদের এই মাছ খাওয়াতে চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, শেষ বিকেলে গল্প জমিয়েছিলাম ওই দূর পাহাড়ের সাথে। ভাবছিলাম পাহাড়ে যদি এরকম একটা ছোট্ট বাড়ি করতে পারি তাহলে বাকি জীবনটা এখানেই কাটাবো। গায়ে বৃষ্টির কয়েক ফোঁটা পড়তেই ঘোর ভাঙল। পাহাড়ের বুকে কালো মেঘ জমা হচ্ছে। ভুট্টার ক্ষেতের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। কিছুক্ষণ বাদেই জোরে বৃষ্টি নামল। পাহাড়ে বৃষ্টি মানেই আলাদাই একটা ব্যাপার। পাহাড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তাদের যেন প্রেম ভালোবাসা মান অভিমানের পালা চলে। কখনো অভিমানে কুয়াশার চাদর পাহাড়কে ঢেকে ফেলে, আবার রাগ অনুরাগের পালা মিটে গেলে চাদর সরিয়ে রোদ হয়ে ঝলমলে হাসি হাসে। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখব বলে। গ্রাম ঘুরতে যাচ্ছি শুনে বুদ্ধিমানজি নিজে থেকেই এসে আমাদের সঙ্গ নিলেন। এখন ভুট্টার ক্ষেতে বুদ্ধিমানজির মা গাছ কাটছেন তাদের ফার্মের পশুদের খাবারের জন্য। ফার্মে মোট 3টি গরু আছে, তবে এখানকার পরিবেশ আমার একটু অপরিষ্কার মনে হয়েছে। গোয়াল ঘরের সামনে দেখতে পেলাম মুরগি আর খরগোশ। এটা আগে পলি হাউস ছিল, এর ভেতরে শাকসবজি চাষ করত, কিন্তু এখন কাপড় শুকানোর জায়গায় পরিণত হয়েছে। বুদ্ধিমান নামের সাথে তার কামেও মিল রয়েছে। বাড়ির পাশেই ছোট্ট একটা চা বাগানও তৈরি করে ফেলেছেন। এখন এই চা গাছের 4th ফ্লাস চলছে। আমরা কিন্তু এই চা খেয়েছি, বেশ ভালো লেগেছে। এখানেই শেষ নয়, দেখলাম মধুও চাষ হচ্ছে এই বাক্সের ভেতর। পেছন দিকে রয়েছে কোয়াশের মাচা। এখনো কোয়াশ ধরেনি, তবে কিছুদিনের মধ্যেই ফুল আসবে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সুখিয়া পুকুরি, আর মেঘের পেছনে লুকিয়ে আছে ধোত্রে। রাস্তায় চোখে পড়ল উলু ঘাসের শাড়ি। অযত্নে থাকা ফুলগুলো যেন আপন মনে গড়ে নিয়েছে নিজেদের সাম্রাজ্য। মাঝে মধ্যে যখন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সাদা সমুদ্রের ঢেউ বয়ে চলেছে। আরও কিছু কোয়াশ গাছ চোখে পড়ল, এগুলোতে ফুল আসতে শুরু করেছে। ধীরে ধীরে পাহাড়ের বুকে অন্ধকার নামতে শুরু করলো। আমরা হোমস্টেতে ফিরে এলাম। সন্ধে নামতেই সামনের পাহাড়ের গায়ে জোনাকির মতো আলো জ্বলে উঠতে শুরু করেছে। এখন সন্ধ্যাবেলায় চা পকোড়ার আসর বসেছে। এই যে যার জন্য লাঙ্গুরতাং আসা, গোটা পরিবার আমাদের সাথে যোগ দিয়েছে চায়ের আড্ডায়। সাথে আমাদের সারথি রাজভাইও। পাহাড়ে সব থেকে কি ভালো লাগে জানেন? মানুষগুলোকে। এরা একটু বেশি ইনোসেন্ট, মনে অত শত প্যাঁচ নেই, সব সময় মুখে হাসি।
তাদের সাথে সময় কাটিয়ে অন্তত এটুকু উপলব্ধি করতে পেরেছি। ওহো, ইনার সাথে তো আপনাদের পরিচয়ই করানো হয়নি। ইনি হচ্ছেন ম্যাক্স, বাড়ির সবথেকে বিশ্বস্ত সদস্য। গ্রামে একা ঘুরতে গেলে বা জঙ্গলের পথে হাঁটার সময় পাশে তাকান, দেখবেন ম্যাক্স কান খাড়া করে আপনার সাথেই আছে। ডাকলেই দৌড়ে এসে পাশে বসে পড়বে। এক কথায় এই জায়গার সবথেকে ভরসার ও ভালোবাসার বন্ধু। ডিনারে ছিল রুটি, বাঁধাকপির সবজি, সয়াবিনের সবজি, ডাল আর পাঁপড় ভাজা। আজ ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি। এখান থেকে সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা কোনোটাই দেখা যায় না। ওই যে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আসলে এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়। যেমন দেখুন না, এত সুন্দর ফার্মস্টে, এত সুন্দর একটা ফ্যামিলি, অথচ এই জায়গা থেকে সেরকম কোনো মাউন্টেন ভিউ নেই। আবার যেখানে ভিউ আছে সেখানে বাকিগুলো নেই। যাই হোক, অত শত হিসেব করে লাভ নেই। আমরা ঘুম থেকে উঠেছি দেখতে পেয়েই বুদ্ধিমানজি চা বিস্কুট নিয়ে হাজির। চা খেতে খেতে দেখতে পেলাম জলাশয়ের জলে প্রচুর ব্যাঙাচি কিলবিল করছে। फिश तो किससे बनता है ये? इसमें सब कुछ है, मतलब दोस्तों ये मक्का आटे और ये घर पे ही बनता है? ना पास में बनता है। पास में बनता है ना? ওই যে হোমস্টের পিছনে যে পাহাড়টা দেখছেন, ওটাই হচ্ছে ধোত্রে। কালকে ওয়েদার অতটা ক্লিয়ার ছিল না বিকেলের দিকে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন গ্রামের লোকজন তাদের বাড়ির গরুর দুধ এনে বুদ্ধিমানজিকে দিয়ে যাচ্ছেন। বুদ্ধিমানজি এই দুধ নিয়ে বাজারে বিক্রি করবেন। আমাদের এখানে যেসব অর্কিডগুলো কয়েক হাজার টাকায় বিক্রি হয়, এখানে সেগুলো খোলা আকাশে বিনা যত্নে বেড়ে চলেছে। এই বাড়িতে বুদ্ধিমানজির মা থাকেন। শুনলাম এটাও হোমস্টে হবে। বেশি গেস্ট আসলে এখানে থাকার ব্যবস্থা করে দেবেন। আর এখান থেকে অনেকটাই ভ্যালি ভিউ পাওয়া যায়। ওয়েদার এখন অনেকটাই পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জঙ্গল ট্রেকের জন্য এর থেকে আর পারফেক্ট ওয়েদার হয় নাকি? এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করলে দেখা যাবে সুন্দর এক বেনামি ঝর্ণার। আমাদের সাথে যোগ দিল মিস্টার ম্যাক্স এবং বুদ্ধিমানজি। বিশ্বাস করুন, দার্জিলিংয়ের এই অচেনা গ্রামে এমন ভিউ পাবো সত্যি ভাবিনি। অসম্ভব সুন্দর এই পথ। কিছুক্ষণ পর রাজভাইও আমাদের সাথে যোগ দিলেন।
আমাদের ট্রেক লিডার কিন্তু মিস্টার ম্যাক্স। যখন বুদ্ধিমানজি আসতে পারেন না তখন এই ম্যাক্সই কিন্তু গেস্টদের রাস্তা চিনিয়ে নিয়ে যান ওয়াটারফল অব্দি। ধীরে ধীরে আমরা ঘন জঙ্গলে প্রবেশ করছি। রাস্তায় চলতে চলতে লক্ষ্য করলাম বুদ্ধিমানজি নিজেই জঙ্গল পরিষ্কার করছেন। কারণ জানতে চাইলে বললেন যে এই গ্রামে তার একমাত্র হোমস্টে, তাই তার হোমস্টের গেস্টরা এই পথেই ওয়াটারফল দেখতে আসেন। তাই তিনি নিজেই সেই রাস্তা পরিষ্কার রাখছেন যাতে এখানে আসতে কারোর কোনো অসুবিধা না হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঝর্ণা, হাইট বেশি নয়, তবে অকাল বর্ষার কারণে জলের প্রচণ্ড বেগ। এই যে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে গেলে কিন্তু আরও একটা বড় ঝর্ণা রয়েছে। তবে বর্ষার কারণে রাস্তা খুব একটা ভালো না থাকায় বুদ্ধিমানজি নিজেই ওদিকে যেতে বারণ করলেন। ওয়াটারফল দেখা হলো, এবার উঠতে পেছন ফেটে যাবে। দেখুন একবার রাস্তাটা। ফেরার সময় দেখতে পেলাম একটা শিব মন্দির। এরকম ঘন জঙ্গলে আসবো জেনেও একটা বড় ভুল করে ফেলেছিলাম, সাথে করে একটু লবণ আনা হয়নি। ফিরে আসার সময় মনে হচ্ছিল জুতোর ভেতর কিছু একটা ঢুকেছে, তখন অতটাও পাত্তা দিইনি। কিন্তু হোমস্টে এসে যখন জুতো খুলছি দেখছি পায়ের মধ্যে মোটা জোঁক আটকে। এতক্ষণে বেশ অনেকটাই রক্ত খেয়ে নিয়েছে। হোমস্টে ফিরে এসে দেখলাম দিদি আমাদের জন্য আলুর পরোটা বানাচ্ছে, আর সাথে ছিল আলুর তরকারি আর রায়তা। শিলিগুড়ি থেকে লাঙ্গুরদাংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে প্রায় 4,500 থেকে 5,000 টাকা। শিলিগুড়ি থেকে লাঙ্গুরদাং আসার প্রতিদিন দুপুর 1টার সময় একটাই মাত্র শেয়ার গাড়ি চলে, ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা। এছাড়া দুপুর 1:30টার সময় দার্জিলিং থেকে লাঙ্গুরদাং আসার শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া জনপ্রতি 300 টাকা। যেহেতু একটাই মাত্র শেয়ার গাড়ি তাই বুদ্ধিমানজিকে আগে থেকে বলে রাখলে শেয়ার গাড়িতে সিটের ব্যবস্থা করে দেবেন। এই রুমগুলোর ভাড়া জনপ্রতি 1300 টাকা থাকা খাওয়া সমেত, এবং আমরা যে কটেজটায় ছিলাম এটা 1400 টাকা জনপ্রতি থাকা খাওয়া নিয়ে। তবে একটু নির্জনে থাকতে গেলে এই কটেজটাই কিন্তু বেস্ট। জিও, এয়ারটেল, বিএসএনএল ঠিকঠাকই চলে, তবে বৃষ্টি হলে একটু সমস্যা হয়। আর এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, তবে সেটাও বৃষ্টি হলে সমস্যা হয়। তাহলে বর্ষা তো প্রায় চলেই এলো। শহরের ভিড় ভালো না লাগলে যদি শান্তিতে প্রকৃতির কোলে একটা সুন্দর সময় কাটাতে চান তাহলে হাতে 2 দিনের ছুটি নিয়ে চলে যান লাঙ্গুরদাং। এখনও এই গ্রাম অনেকটাই অপরিচিত আমাদের কাছে, তাই কিন্তু ভিড় অনেকটাই কম। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ আসছেন। এখানে একবার আসলে আর ফিরতে মন চাইবে না, কথা দিলাম। স্মৃতিটুকু ফেলে এলাম ফের কোনোদিন ছুটে যাওয়ার আশায়।
অফবিট ডেস্টিনেশনের সেরা আবিষ্কার লাঙ্গুরদাং। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।